আচ্ছা, আমরা বলি না বিয়ে বাড়ি খেতে যাব, তো কোনোদিন গাছের বিয়ে কথা ভেবেছিস কিছু? ইয়েস, এই চ্যাপ্টারটা আমরা আজকে আমাদের যে সিরিজটা চলছে বায়ো T20 যে এক্সপ্রেস 20 মিনিটের মধ্যে একটা গোটা চ্যাপ্টার, সেখানে আমরা গাছের বিয়ে পড়বো। তুই বলি স্যার গাছের বিয়ে বলতে? ইয়েস, গাছের বিয়ে বা গাছের থেকে নতুন গাছ সৃষ্টি হওয়া, যেটা যে চ্যাপ্টারটার পোশাকি নাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেটা আমরা এখানে পড়বো। কি পড়বো আমরা? 20 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আমাদের অ্যাপে যদিও ডিটেলস ক্লাস চলছে, কিন্তু পরীক্ষার সময় এই 20 মিনিটের ক্লাসগুলো তোদের দেখবি প্রচুর প্রচুর কাজে লাগবে বা এখনো কাজে লাগবে। টোটাল যে মেন পয়েন্টগুলো আমি 20 মিনিটে একবার করে তোকে জিনিসটা ডিসকাস করে দিচ্ছি বা রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখ, প্রথমেই আমরা যেখানটা চলে আসবো, এই চ্যাপ্টারে কি কি আছে। এই চ্যাপ্টারটায় মেনলি যেটা আছে, দেখ, ফুল সম্বন্ধে বলা আছে, প্রাক নিষেকীয় গঠন, পরাগ যোগটা বলা আছে, নিষেক দ্বিনিষেক আছে, এবং নিষেকের পরে কি হচ্ছে, এবং তার সাথে সাথে অ্যাপোমিক্সিস এবং বহুভ্রূণতা, এই জিনিসটা দেওয়া আছে। এবং তার সাথে সাথে এর পাশাপাশি আমাদের যে বীজের বিস্তার, সেই জিনিসটাও কিন্তু সিলেবাসে আছে, বীজের বিস্তার। তো দেখ, আমরা এক এক করে আমরা প্রত্যেকটা জায়গা এখানে আমি বলবো। প্রথমেই যেখানটা চলে আসবো, দেখ, ফুল। ফুল বলতে এটা কি? ফুল হচ্ছে যে বলতে পারিস যে একদম মজা করে বললে যে ফুলটাই হচ্ছে যে মানে একটা তুই যদি ধর ভাবিস যে ফুলের যে বিভিন্ন অংশগুলো থাকে, তার মধ্যে তুই যদি ধর বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এই চারটে অংশ থাকে। এই চারটে অংশের মধ্যে বৃতিটা হচ্ছে একটা বড়, ধর খুব মানে একটা প্রেস্টিজিয়াস বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে অনেক বিয়ে বাড়িতে গার্ড থাকে না, ঠিক আছে? তো বৃতিটা হচ্ছে ওই গার্ডের মতো। দলমণ্ডলটা কি? যে কোনো বিয়ে বাড়িরই ডেকোরেশন আছে। তোর মানে একটা নর্মাল বাড়ি যেরকম দেখতে লাগে, বিয়ে বাড়ির দিন নিশ্চয়ই সেরকম দেখতে লাগবে না, প্রচুর সাজাবে টাজাবে, প্যান্ডেল করবে, তাই তো? ওই দলমণ্ডলটা হচ্ছে ওরকম প্যান্ডেলের মতো। পুংকেশর আর গর্ভকেশরটা কি? একদম খুব সোজা। পুংকেশর হচ্ছে আমাদের এখানকার বর, আর গর্ভকেশরটা হচ্ছে এখানকার বউ, ঠিক আছে, বা কোণে। তো দেখা যাক আমরা ফুলকে বেসিক্যালি এইরকম দেখতে আমরা প্রত্যেকে জানি। তো এখানে আমরা কি দেখেছি যে ধর এই অংশটায় ধর এই যে অংশটা দেখছিস, এটা হচ্ছে যে পরাগধানী, এটা হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে পুংদণ্ড, এবং তার সাথে সাথে কি থাকছে, এটা যদি উভলিঙ্গ ফুল হয় তাহলে এখানটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা কি হবে? গর্ভদণ্ড, যেটাকে স্টাইল বলা হয়, আর এটাকে ডিম্বাশয় বা ওভারি বলা হচ্ছে। এটাকে আমরা ফার্স্টে বেসিক্যালি ফুলটাকে একটু চিনে নিলাম। এবার দেখবো আমরা বিয়েতে তো যাবো, তার আগে এই যে ফুল সম্বন্ধে আরো কিছু তথ্য জানিয়ে নিই, ঠিক আছে? ফুল গঠন অনুযায়ী আর আকৃতি অনুযায়ী আমরা এরকম ভাবে ভাগ করতে পারি। যে স্লাইডগুলো দেখাচ্ছি এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার চান্স প্রচুর বেশি। তোরা কিভাবে স্লাইডটা পাবি ভিডিওর শেষ দিকে আমি বলে দিচ্ছি, একদম ফ্রি অফ কস্টে কিভাবে পাবি, ভিডিওটা দেখতে থাক। তো দেখ, সম্পূর্ণ ফুল মানে যার সমস্ত পার্টগুলোই আছে, যেটা হচ্ছে জবা ফুলের উদাহরণ। অসম্পূর্ণ ফুলের মধ্যে কুমড়ো, নিয়ত ফুল হচ্ছে ধুতুরা, আর অনিয়ত ফুল হচ্ছে অপরাজিতা। আমরা এই জায়গাটা আমি অলরেডি তোকে বললাম, বৃত্তি, দলমণ্ডল অলরেডি আমি বলে দিয়েছি, সেটা এখানে আরেকবার লেখা আছে। আচ্ছা, এবার দেখ, এইটা হচ্ছে একটা ফুলের বেসিক স্ট্রাকচার, যেখানে আমি তোকে দেখালাম গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয় বা গর্ভাশয়, এবং তার সাথে সাথে মানে স্টিগমা স্টাইল ওভারি, আর এখানে হচ্ছে অ্যান্থারার ফিলামেন্ট। এবার একটা ফুলকে তুই ধর যদি দেখিস, মানে ফুলের যদি তুই পুং দণ্ডটাকে তুই যদি দেখিস, এখানে দেখ পরাগধানী আছে, এখানে পুং দণ্ড আছে। এরা এই যে ফুলটা না, থ্যালামাস, এটা হচ্ছে থ্যালামাস বলা হয়, ঠিক আছে? আমি যারা আমার ব্যাচে ছিলি বা ব্যাচে আছিস, তাদেরকে আমি যখন এটা পড়িয়েছিলাম, প্রত্যেকটা অংশ ধরে ধরে ডিটেলসে পড়িয়েছিলাম। তো এই থ্যালামাসের ওপর এরা এরকম ভাবে থাকে। এই জন্য দেখবি এনসিইআরটিতে একটা কথাও বলা আছে যে থ্যালামাসের সাথে পুংদণ্ডটা প্রক্সিমালি যুক্ত থাকে। এটাও কিন্তু এই ওয়ার্ডটা একটু মনে রাখবি, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, প্রক্সিমালি যুক্ত থাকে। তারপরে আমরা চলে যাবো, দেখ আমি যেটা অলরেডি তোকে বলছিলাম যে এটা হচ্ছে গর্ভকেশর চক্রকে এরকম ভাবে একটা আলাদা করে দেখানো হয়েছে, পুংকেশর চক্র, পরাগধানীকে এরকম করে দেখানো হয়েছে। এখানে দেখ তুই এই যে চারটে অংশ দেখছিস, এগুলো কি আমি পরে বলছি, তার এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়, যেমন বললাম, এখানেও তোর অ্যান্থার আর এখানে ফিলামেন্ট, এই যে অংশগুলো আছে সেটা আমি আরেকবার দেখিয়ে দিলাম। এবার দেখ, এই যে চারটে অংশ বলছিলাম, ওই চারটে অংশকে না আমরা এরকম ভাবে ভাগ করতে পারি। এই মানে এটাকে বলা হয় একটা এমসিকিউ এই শব্দটা প্রায় দেয়া হয়, যেটাকে কি বলা হয় ডাইথিকাস আর টেট্রাস্পোরাঞ্জিয়েট, যেটাকে কি বলা হয় ডাইথিকাস বা বাইথিকাস আর টেট্রাস্পোরাঞ্জিয়েট। মানে এখানে 1 2 3 4 চারটে স্পোরাঞ্জিয়েট, তাই টেট্রা মানে 4, টেট্রাস্পোরাঞ্জিয়েট আর ডাইথিকাস, এইটাকে বলা হয়। এবং তার সাথে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই যে পরাগধানীকে আমরা, এটা কি বলতো, ধর পরাগধানীটা আছে, তুই পরাগধানীটাকে নিয়েছিস, তাকে এরকম ভাবে ডিসেক্ট করা হয়েছে, দিয়ে আমরা এরকম টপ ভিউয়ে দেখছি, ওপর থেকে দেখছি, তাহলে আমরা এরকম এই ছবিটা পাবো, ঠিক আছে? এবার তুই যদি এখানে বাইরে থেকে ভেতরের দিকে যাস, তাহলে তুই চারটে স্তর পাবি। একদম বাইরের দিকে আছে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যস্তর বা মিডিল লেয়ার, তারপর ট্যাপেটাম। এই ট্যাপেটামটা কিন্তু মনে রাখতে হবে, এই ট্যাপেটাম থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। ট্যাপেটাম এইচএস সেম 3, মানে গত বছর যারা এইচএস দিয়েছিল সেম 3
3-তে, ঠিক আছে, তোদের আগের ব্যাচ, তারা কিন্তু এই ট্যাপেটাম থেকে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এই দেখ ডাইথিকাস আমি যেটা বললাম ওখানে স্লাইডে লেখা আছে। এবার দেখ এই যে মানে এবার আমরা জানবো যে কিভাবে মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হয়। তোরা অলরেডি নিশ্চয়ই এটা পড়ে ফেলেছিস, আমার ডিটেলস ক্লাসে আমি অ্যাপেও পড়িয়েছি, বা তোরা যারা অন্যান্য জায়গাতেও পড়িস তোরা নিশ্চয়ই এটা পড়ে ফেলেছিস যে মাইক্রোস্পোর টেট্রাডটা এটা কিভাবে তৈরি হয় না, স্পোরোজেনাস কলা, মানে ওই মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোরোজেনাস টিস্যু থাকে, সেখান থেকে তৈরি হয় পিএমসি, মানে যেটাকে পোলেন মাদার সেল বলা হয়। এবং পোলেন মাদার সেলগুলো তোর হচ্ছে যে পোলেন মাদার সেলগুলো মিওসিস পদ্ধতিতে দেখ 4টে করে এরকম রেণু তৈরি করছে, 4টে করে রেণু তৈরি করছে। এটাকেই আমরা বলছি হচ্ছে যে মাইক্রোস্পোর টেট্রাড। কি বলছি এটাকে আমরা বলছি তোর মাইক্রোস্পোর টেট্রাড হয়েছে। এবং কিছু ছবিও এখানে আমি তোকে এখানে দেখিয়েছি, দেখ দেখতেই পাচ্ছিস। এরপর আমরা যেখানটা চলে যাব, যে এই যে পরাগরেণুর যে মানে যে গঠনটা, পরাগরেণু যখন ধর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, পরাগরেণুর একদম বাইরে দেখ, বাইরের স্তরটাকে এক্সাইন বলা হয়, ভেতরের স্তরটাকে ইনটাইন বলা হয়। এর বাইরেও কিছু স্তর আছে, যেমন সেক্সাইন বা এই যে স্তরগুলো, নেক্সাইন, এই স্তরগুলো, এগুলো আমি পড়িয়েছিলাম। এগুলো তুই চাইলে একবার মনে রাখতে পারিস, বই থেকে একবার দেখে নিবি, বা যারা আমার অ্যাপের ক্লাসে ছিলি তারা তো তোদের নোটে নিশ্চয়ই তোরা আমি দিয়ে দিয়েছি, সেটা তোরা পেয়ে গেছিস। আচ্ছা, এইবার দেখ এই যে প্রাচীরটা যেটা আছে, এই প্রাচীরের যে বাইরের এক্সাইন স্তরটা, এটা একটা বিশেষ জিনিস দিয়ে তৈরি, এটাকে স্পোরোপোলেনিন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা থেকে অলরেডি সেম 3 2026 একটা প্রশ্ন কিন্তু এসে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে স্পোরোপোলেনিনকে বলা হয় যে একদম মানে সব থেকে শক্ত জৈব পদার্থ, এরম ভাবেও প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। আর তার ভেতরে ইনটাইন থাকে, এরকম চারদিকে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে যেগুলোকে রেণুরন্ধ্র বা জার্মপোর বলা হয়। এবং পোলেন কিটটাও একবার তুই দেখে নিবি যে পতঙ্গর ওই ফুলের পরাগরেণুর বাইরে হলুদ চটচটে তৈলাক্ত লিপিড জাতীয় এটা একটা আবরণ। এবার দেখ, এবার আমরা পড়বো, এই প্রসঙ্গে বলে রাখি যে এই তোর হচ্ছে যে আমাদের যে অ্যাপ আছে সেখান থেকে তোরা ক্লাস জয়েন করতে পারিস। আমাদের ক্লাস এখন মানে 3rd সেম 4th সেম সমস্ত ক্লাসই একটা বছরের মধ্যে খুব কম ফিজের মধ্যে রাখা আছে। টোটালটা হচ্ছে গোটা বছর মিলিয়ে 999 টাকা রাখা আছে, সেখান থেকে জয়েন করতে পারিস। বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে জয়েন করতে পারিস কিউআর কোড দিয়ে পেমেন্ট করে। আচ্ছা, এখানে দেখ স্ত্রীস্তবক যেটা আছে, অ্যাপোকার্পাস গুলোকে বলা হচ্ছে গর্ভপত্রগুলো যখন একদম খোলা খোলা থাকে, মানে ধর আমার হাতে 5টা আঙুল কি আঠা দিয়ে জোড়া তো নয়, আঙুলগুলো খোলা, এরকম থাকলে তাকে অ্যাপোকার্পাস বলবো। যেমন চাপার ক্ষেত্রে দেখা যায়, সিনকার্পাস হচ্ছে জবা, এর ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, বাকি অংশটা তো আমি আগেই বললাম যে অংশগুলো যেগুলো আছে। এবার যেখানটা চলে আসবো, ওই যে ডিম্বাশয় বলছিলাম না, ডিম্বাশয় যেটা বললাম তোকে, এই ডিম্বাশয়ের মধ্যে কিন্তু ডিম্বক থাকে। এই ডিম্বকের মধ্যে বেশ কিছু অংশ দেখা যায়, যেমন ধর ডিম্বক বৃন্ত, ডিম্বক নাভি, ডিম্বক মূল, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ভ্রূণ পোষক, এছাড়াও ভ্রূণস্থলী থাকে, ঠিক আছে। এবার ছবিটা একটু যদি তোকে ভালো করে দেখাই, দেখ ডিম্বকের মধ্যেকার তুই যদি অংশটাকে, একটা ডিম্বককে একটু যদি তুই ভালো করে দেখানো যায়, তাহলে দেখ এইখানে আছে ডিম্বক মূল প্রান্ত, এটাকে এইখানটা কি আছে, এটা এখানটায় দেখ অলরেডি আছে ডিম্বক মূল প্রান্ত। এইটা হচ্ছে আমাদের চেলাজার দিক। এই দিকটায় বলা আছে, দেখ এই দিকটায় বলা আছে ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র বলতে তোরা যেটা পড়েছিস মাইক্রোপাইল বলা হচ্ছে। এছাড়াও অন্যান্য অংশগুলো এখানে দেখানো হচ্ছে, এবং তার ভেতরে থাকছে ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী বলতে যেটাকে আমরা কি বলছি, ভ্রূণস্থলী বলতে এমব্রায়ো স্যাক আর কি, এমব্রায়ো স্যাকটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এমব্রায়ো স্যাকটা আমরা দেখতে পাচ্ছি। এরপর ওই ছবিটাই এখানে একটু ডিটেলসে দেখানো হয়েছে। ওই যে তুই যে ভ্রূণস্থলী যেটা তোকে আমি বললাম, মানে এমব্রায়ো স্যাকটা পরবর্তীকালে মেগাস্পোরোজেনেসিস পদ্ধতিতে এইরকম একটা স্ট্রাকচারে কনভার্টেড হয়, যার ভেতরে একদম সেন্টারে সেই, এখন দেখ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে মানে ফুটবলে বিভিন্ন শুনিসনি যে এরকম এই কম্বিনেশনে 4-4 মানে 3 কম্বিনেশন, এরকম বলে না কম্বিনেশন, তেমনি এখানেও একটা কম্বিনেশন দেখা যায় 3-2-3, ঠিক আছে। 3-2-3 মানে এই যে ডিম্বক মূলের দিকে 3টে কোষ থাকে, যেটাকে আমরা প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল কোষ বলি। মাঝে 2টো কোষ থাকে, যেটাকে আমরা পোলার নিউক্লিয়াস বলি, মানে মাঝে 2টো নিউক্লিয়াস থাকে, যেটাকে আমরা পোলার নিউক্লিয়াস বলি, সিঙ্গেল কোষ। আর এখানে আরো 3টে তোর হচ্ছে যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে বা একটা হচ্ছে তোর ডিম্বক, এবং তার পাশের দুটো হচ্ছে সহকারী কোষ, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা এখানে দেখানো হয়েছে। এবার মাঝের যে দুটো মানে কি হয়, এখানে একটা প্রশ্ন বারবারই দেয়, এখানে দেখ কটা নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াস হচ্ছে এখানে মনে রাখবি 8টা নিউক্লিয়াস হবে, মানে 3 আর 3 6 আর মাঝের দুটো 8টা নিউক্লিয়াস। আর কোষ কটা হবে, 7 সেল। এটা কিন্তু বারবার এমসিকিউ অনেক সময় দেয়, ঠিক আছে। 8টা নিউক্লিয়াস আর 7 সেল, এরকম একটা গঠন। তার মধ্যে যে মাঝের যে অংশটাতে তুই দেখছিস, এইটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস, ঠিক আছে। এবং মাইক্রোপাইলের দিকে থাকছে হচ্ছে তোর এগ অ্যাপারেটাস। কি থাকে, মাইক্রোপাইলের দিকে তোর থাকে হচ্ছে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, ঠিক আছে। মানে ডিম্বাণুটার সাথে
পাশের দুটো সহকারী কোষ সাইনার্জিডস, এরা মিলে তোর হচ্ছে এই এগ অ্যাপারেটাসটা গঠন করে। এবার সাইনার্জিডসের কাজ আমি অলরেডি বলেছিলাম যে তোদেরকে, যে সাইনার্জিডস কি করে না, মানে ওই শুক্রাণু যখন আসে, মানে মেল গ্যামেট যখন আসে, তাকে তোর হচ্ছে যে মানে তাকে পথ দেখিয়ে নিয়ে যায়, তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে যে ওই যে জিনিসটা আমি তোকে বললাম, এটাই হচ্ছে স্ত্রীরেণু সৃষ্টির পর্যায়টা এখানে একবার দেখানো আছে, তুই একবার দেখে নিতে পারিস। মানে মেগাস্পোর মাদার সেল থেকে এইভাবে এটা সৃষ্টি হয়। এবং পুংরেণু মাতৃকোষে যেটা হয়, দেখ মানে যখন আমি মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসের এখানে একটা সিম্পল পার্থক্য আছে। মাইক্রোস্পোরোজেনেসিস ওই যে তখন বললাম না ভিডিও শুরুর দিকে, যে মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হচ্ছে। তো মাইক্রোস্পোর টেট্রাডটা কিন্তু তোর মানে একদম কি বলবো, চারটে কোষ, চারটে যে তৈরি হচ্ছে, চারটেই থেকেই কিন্তু তোর চারটে মানে পরাগরেণু তৈরি হবে। এখানে কিন্তু তিনটে নষ্ট হয়ে যায়, একটা থেকে তৈরি হয়। এই কনসেপ্টটা আশা করি তোরা জানিস। আচ্ছা, তো এবার দেখ স্ত্রীরেণু উৎপাদন কিভাবে হয়েছে, সক্রিয়তা কিভাবে হয়েছে, যেটা বললাম ওটাই এই স্লাইডে আরেকবার দেখানো আছে, বা একই কথা। এই ছবিটা আরেকবার এখানে ক্লিয়ার দেখতে পাবি। দেখ এই দিকে যেটা আছে সহকারী কোষ, ঠিক আছে, এখানে আছে ডিম্বাণু, ঠিক আছে, এখানে আছে ডিম্বাণু। এইটা হচ্ছে এই, তার মানে এই দিকটা কি বোঝাচ্ছে তোর, এই দিকটা হচ্ছে তোর মাইক্রোপাইলার এন্ড, আর এদিকটা চ্যালাজাল এন্ড, প্রতিপাদ কোষ সমষ্টি যেদিকে আছে দেখতে পাচ্ছিস, মাঝে নির্ণীত নিউক্লিয়াস আছে। এবার চলে আসবো পরাগ মিলন। পরাগ মিলন কেসটা কি, দেখ একদম সিম্পল ভাবে বোঝ, যে আমি একটা মানে একই গাছের একই ফুলের সাথে সেই গাছেরই সেই ফুলের নিষেক হলে তাকে বলবো আমরা মানে অটোগ্যামি। কি বললাম, মানে সোজা কথা একটাই ফুল, সোজা কথা একটাই ফুল। আবার একই গাছের একটা ফুলের সাথে সেই গাছেরই অন্য ফুল হলে তাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। আবার একই গাছের একটা ফুলের সাথে অন্য গাছের অন্য ফুল, অর্থাৎ দুটো আলাদা গাছ, অবশ্যই একই প্রজাতির হতে হবে, তাকে আমরা বলবো জেনোগ্যামি। তাকে আমরা কি বলবো, জেনোগ্যামি। দেখ এই গেইটেনোগ্যামি এইচএস মডেল কোশ্চেন বোর্ড থেকে পাবলিশ হয়েছিল 2024-এ, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। তো অটোগ্যামি, গেইটেনোগ্যামি আর জেনোগ্যামিটা আমি এখানে বলে দিলাম, উদাহরণগুলো করে নিবি। আচ্ছা, এবার দেখ স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ, যেটা একটা ছবির মাধ্যমে এখানে একটু আমি দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এইবার আমি তোকে বলি, এই পরাগ যোগ থেকে আরেক ধরনের প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে এই কে কি পরাগী, মানে কে কি পরাগী বলতে, ধর আমি তোকে বলছি যে কিছু, যেমন ধানের কথা তোকে বলি, ধান হচ্ছে বায়ু পরাগী, মানে ধানের ক্ষেত্রে বায়ুর সাহায্যে পরাগ যোগ হয়। এবার তোকে ওই বায়ু পরাগী বলে দেবে না, এই শব্দটা মনে রাখতে হবে, অ্যানেমোফিলি। এটা কিন্তু বাংলাতেও মানে ওই জফলা আকারে ভাবে বানান করে দিয়ে দিতে পারে, কিন্তু অ্যানেমোফিলি ধানে দেখা যায়। হাইড্রোফিলি বলতে জল পরাগী, যেটা জোস্টেরাতে দেখা যায়। এটা আবার নিট 2020-তে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। মানে এই প্রশ্ন বুঝতেই পারছিস, একদম সেম যেহেতু সিলেবাস, এটা নিটেও আসতে পারে, এটা সেম 3-তেও আসতে পারে, বুঝতেই পারছিস, ঠিক আছে। পতঙ্গ পরাগী বা এন্টেমোফিলি, সেটা হচ্ছে সূর্যমুখীর ক্ষেত্রে তুই দেখতে পাবি। অর্নিথোফিলিটা যেটা হচ্ছে পাখি, তুই জানিস যে পক্ষী নিয়ে যারা গবেষণা করে তাদেরকে অর্নিথোলজিস্ট বলা হয়। যেমন ডক্টর সেলিম আলী খুব একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট ছিলেন আর কি। তো অর্নিথোফিলি যেটা হচ্ছে পাখির সাহায্যে পরাগযোগ, যেটা হচ্ছে পলাশ, ঠিক আছে, পাখির সাহায্যে পরাগযোগ যেটা হচ্ছে পলাশ। অক্ষয় কুমারের ওই যে সম্ভবত রোবট 2.0 সিনেমাটা, ওই কনসেপ্টটা নিয়ে সিনেমা হয়েছিল, দেখেছিস নিশ্চয়ই তোরা। তো কাইরোপটেরোফিলি যেটা হচ্ছে বাদুর পরাগী, কাইরোপটেরোফিলি যেটা বাদুর পরাগী, সেটা হচ্ছে বাদুরের সাহায্যে পরাগযোগ কদমের ক্ষেত্রে দেখা যায়। আর শামুকের সাহায্যে হলে সেটাকে ম্যালাকোফিলি বলে, যেমন ওলে দেখতে পাবি, এখানে কচুতেও দেখতে পাবি, এখানে কচুতেও তুই দেখতে পাবি, ওল কচু এই জায়গাটা দেখতে পাবি, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবি, এগুলো এমসিকিউ দেওয়ার একদম হট টপিক, ঠিক আছে। এবার দেখ স্বপরাগ যোগ সবসময় তো করে না, গাছ স্বপরাগ যোগ করে না। এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে স্বপরাগ যোগ, সেটা হচ্ছে স্বপরাগ যোগের ক্ষেত্রে আগের স্লাইডটা, স্বপরাগ যোগে আরো এক ধরনের বিশেষ স্বপরাগ যোগ দেখা যায়। একটাকে বলা হয় চ্যাজমোগ্যামি, একটাকে বলা হয় ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামিতে কি হয়, মানে ফুলগুলো চিরকাল বন্ধ থাকে। তাহলে ফুল যদি বন্ধই থাকে, তাহলে সেখানে তো স্বপরাগ যোগ হতে বাধ্য, সেখানে তো ইতর পরাগ যোগের কোনো ধর চান্সই নেই, তাই না? ইতর পরাগ যোগের কোনো চান্সই নেই। তো এইটা গেল। এবার যে অনেকগুলো কারণের জন্য ধর স্বপরাগ যোগ অনেক সময় হয় না, যেমন ধর মানে মানে কি বলবো, ছেলেদের যে জননতন্ত্র ফুলের ক্ষেত্রে, আবার মেয়েদের যে জননতন্ত্র ফুলের ক্ষেত্রে, তারা যদি একই সময় পরিণত না হয়, যদি গাছটা একলিঙ্গ হয়, তাহলে তো অপশনই নেই, তাহলে তো ইতর পরাগ যোগ ছাড়া কোনো অপশন নেই, বুঝতেই পারছিস। আচ্ছা, এবার হচ্ছে যে এইবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে এই যে সেই যে বিয়ের গল্পটা বলছিলাম, এখানে তো বড় জানে কার সাথে বিয়ে হচ্ছে, কোনেও জানে কার সাথে বিয়ে হচ্ছে, দিয়ে তারা বিয়ে করতে চলে এলো। কিন্তু এখানে কেসটা তুই ভালো করে শোন। এখানে ধর ফুলের যখন জনন হচ্ছে, তো ফুলের যে গর্ভমুণ্ডটা বসে আছে, গর্ভমুণ্ডটা সেখানে তো ধর আম গাছের গর্ভমুণ্ডে তো অন্যান্য কোনো গাছের মানে জাম গাছেরও পরাগরেণু পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে তো বুঝতেই পারছিস নিষেক হবে না। তাহলে সেটা কিভাবে বোঝা যায়, সেটা গাছ বোঝে এই প্রক্রিয়াটার মাধ্যমে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, পরাগ গর্ভকেশর আন্তঃক্রিয়া বা পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন, ঠিক আছে। এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি, একটু দেখে নিবি, ঠিক আছে।
আর আগে আমি পড়িয়েছি, আর একটা হচ্ছে গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। এটা নিশ্চয়ই তোরা জানিস, দুটোর পার্থক্যটাও করে রাখবি, দিয়ে দিতে পারি। স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি আর গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এবং এই পদ্ধতিতে ইমাস্কুলেশন বা ব্যাগিং এইগুলো কাজে লাগে, বুঝতেই পারছিস। আচ্ছা, এবার চলে আসবো নিষেকটা তাহলে কিরম ভাবে হলো, যেটাকে দ্বিনিষেক কেন বলা হচ্ছে। দেখ, প্রথম কথা হচ্ছে ওই যে গর্ভমুণ্ডে ধর হচ্ছে পরাগরেণুটা পড়লো, পরাগরেণুটা তারপর যখন যাবে, তোরা জানিস যে সেখানে ওই পরাগ গর্ভকেশর অন্তঃক্রিয়া যেটা বললাম, আন্তঃক্রিয়া যেটা বললাম, সেখানে এক্সাম মানে পরীক্ষাটা সাকসেসফুল হলে তাহলে সেখান থেকে পোলেন টিউব গঠিত হবে। এবার পোলেন টিউবটা হচ্ছে মানে পরাগ নালীটা, সেটা তিন ভাবে যেতে পারে। একটা হচ্ছে পোরোগ্যামি, ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে পোরোগ্যামি বলবো, ক্যালাজোগ্যামি বা চ্যালাজোগ্যামি, সে ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে মানে চ্যালাজার দিক দিয়ে, আর মেসোগ্যামি ডিম্বক প্রাচীর বা ত্বক ভেদ করে যদি প্রবেশ করে তাহলে তাকে আমরা মেসোগ্যামি বলবো, ঠিক আছে। এরপর কি হবে দেখ, এই যে মাঝে তোকে আমি আগেই দেখালাম এখানে দুটো নিউক্লিয়াস আছে, এই দুটো নিউক্লিয়াসের সাথে ওই পরাগ রেণুর একটা নিউক্লিয়াস মিলিত হবে, তাহলে কি হবে কেসটা, এক জায়গায় এই যে এক জায়গা হবে 2n + n, সেখান থেকে হয়ে যাবে 3n, আর আরেক জায়গা হবে ডিম্বাণু n + শুক্রাণু n, সেখান থেকে হয়ে যাবে 2n। দেখ, দুবার নিষেক হচ্ছে তাই এটাকে আমরা দ্বিনিষেক বলছি, দুবার নিষেক হচ্ছে তাই এটাকে আমরা দ্বিনিষেক বলছি, ঠিক আছে। এটা কি ট্রিপল ফিউশন বলছি। এবার তোরা দেখে নিবি যে নিষেকের আগে কি থাকে, নিষেকের পরে কি থাকে, এরকম কিছু আছে। যেমন ধর ডিম্বক বা যেটা ওভিউল, ডিম্বকটা কি হয়, ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায়। আবার ধর ডিম্বাশয় বা গর্ভাশয় যেটা বলা হচ্ছে আর কি, ওভারিটা, সেটা হচ্ছে ফলে পরিণত হয়ে যায়। এরকম আর যে অংশগুলো আছে এইগুলো একটু দেখে রাখবি, ঠিক আছে। এইবার যখন শস্য তৈরি হয়, ওই যেটা আমি 3n বললাম, ওটা তো অ্যাকচুয়ালি শস্যটা কিন্তু তিন রকম হতে পারে। শস্যটার যে গঠন পদ্ধতি সেটা তিন রকম হতে পারে: মুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট বিভাজন, সেলুলার বিভাজন, আর একটা হচ্ছে হেলোবিয়াল, আর একটা এখানে লেখা নেই, আর একটা হচ্ছে হেলোবিয়ালও হতে পারে, ঠিক আছে। যেমন ধর মুক্ত নিউক্লিয়াস হচ্ছে ডাবের মানে ডাবের তরল জল, এর একটা এক্সাম্পল বলতে পারিস, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। এবার বীজ কিন্তু দুরকম হতে পারে, অসস্বল বীজ আর সস্বল বীজ। অসস্বল বীজ মানে হচ্ছে, বুঝতেই পারছিস, পরিষ্কার এখানে দেখতেই পাচ্ছিস, বীজ পরিপক্ক হওয়ার আগেই ভ্রূণ শস্যটিকে সম্পূর্ণ ব্যবহার করে ফেলে, তাহলে তার শস্য বলে কিছু থাকছে না। মটর বাদামের ক্ষেত্রে দেখতে পাবি। আর সস্বলটা হচ্ছে তুই রেড়ি, নারকেল, এদের ক্ষেত্রে দেখতে পাবি। এবার ভ্রূণ তৈরি হওয়ার টোটাল প্রসেসটা তোরা জানিস যে কিভাবে তোর হচ্ছে মানে হার্ট শেপড এমব্রায়ো, গ্লোবিউলার এমব্রায়ো, এইরকম ভাবে যে স্টেপটা তোরা আছে সেটা ওইরকম ভাবে তুই দেখে নিলি। তারপর যখন ভ্রূণটা তৈরি হয়ে গেল, এবার তুই মনে রাখবি যে বীজ পত্রাধিকাণ্ড থেকে, সেটা হচ্ছে ভ্রূণ মুকুল, বা যেখান থেকে তোর হচ্ছে যে মানে কাণ্ডটা তৈরি হচ্ছে, যেটাকে প্লিউমিউল বলা হয়। আর ভ্রূণমূল মানে হচ্ছে যেটা রেডিকেল থেকে হচ্ছে তোর হচ্ছে মূল তৈরি হয়, এটা কিন্তু প্রধান মূলের কথা বলছি। কিছু ক্লাস তোরা হচ্ছে যে 11-এ পড়েছিস যে কিছু ক্ষেত্রে কিন্তু রেডিকেল থেকে মূল তৈরি হয় না, তাদেরকে আমরা অস্থানিক মূল বলি বা অ্যাডভেন্টিসিয়াস রুট বলি, ঠিক আছে। একবীজপত্রী ভ্রূণের ক্ষেত্রে তুই স্কুটেলাম দেখতে পাবি। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এবার আমরা আরেকটা কথা বলি, যে অসস্বল বীজ যেটা বলছিলাম, যদি শস্য পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়, এইটা থেকে কিন্তু নিট 2025 একটা প্রশ্ন আছে, এক্সাম্পল আগেই বলে দিয়েছি, সস্বল বীজ। আর পেরিস্পার্মটা কি, যে কিছু ক্ষেত্রে ভ্রূণপোষক কলার অবশিষ্টাংশ থেকে যায়, মানে কিছু বীজে, তাকে পেরিস্পার্ম বলে। এখান থেকেও নিট 2025 এসেছে, নিটের এলেও এটা সেম প্রশ্ন, কিন্তু সেম ভাবে কিন্তু থার্ড সেমেও চলে আসতে পারে। এই প্রশ্নগুলো নিট বা থার্ড সেমের কোনো পার্থক্য নেই। এই ছবিটা একবার দেখানো আছে, তুই একবার দেখে রাখতে পারিস। এরপর প্রকৃত ফল, অপ্রকৃত ফল, যেগুলো গর্ভাশয় থেকেই তৈরি হয়, সে একদম তাদেরকে প্রকৃত ফল বলবো আম। যাদের অপ্রকৃত ফল হচ্ছে পুষ্পাক্ষ ফল গঠন করলে, যেমন আপেল। আর নিষেক ছাড়া ফল হলে তাকে হচ্ছে পার্থেনোকার্পিক ফল বলবো, যেটা হচ্ছে আমাদের কলা। এবং অ্যাপোমিক্সিস আর বহুভ্রূণতাটা একটু আমরা দেখে নিই। নিষেক ছাড়া সরাসরি বীজ তৈরি হলে তাকে আমরা অ্যাপোমিক্সিস বলবো, এক্সাম্পল দেখতে পাচ্ছিস। আর পলিএমব্রায়োনির ক্ষেত্রে, মানে একটার বীজে, দেখ একটা বীজ ইম্পর্টেন্ট, একের বেশি ভ্রূণ গঠিত হলে তাকে আমরা পলিএমব্রায়োনি বলবো, যেমন সাইট্রাস মানে লেবু, আম, এদের ক্ষেত্রে তুই এই জিনিসটাকে দেখতে পাবি। এরপর লাস্ট চলে আসবো বীজের বিস্তার। এটা এনসিইআরটিতে নেই, কিন্তু সেম 3 সিলেবাসে কিন্তু নতুন ঢুকেছে, তাই এটা কিন্তু প্রশ্নে দিয়ে দিতে পারে যে বীজটা কিভাবে বিস্তার হয়। এর একটু এক্সাম্পল গুলো তোরা দেখে রাখবি। যেমন ধর বায়ু দ্বারা বিস্তার, প্যারাসুট পদ্ধতিতে বিস্তার করে সূর্যমুখী, সেন্সর পদ্ধতিতে বিস্তার করে পোস্ত, ডানার মতো গঠনে বিস্তার করে সজনে, জলের মাধ্যমে বিস্তার করে পদ্মের বীজ, আর প্রাণীর মাধ্যমে বিস্তার করে চোরকাঁটার বীজ। তাহলে দেখ, গোটা চ্যাপ্টারটা এটা হচ্ছে সামারি। আমি গোটা চ্যাপ্টারটা একবারে 20 মিনিটের মধ্যে বলতে পারিস পুরোটাই আমি একবারে তোর শেষ করে দিলাম। আশা করি তোরা উপকার পেয়েছিস। এই ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য তোরা প্লে স্টোরের থেকে ডাউনলোড করবি বায়ো ইউজার দেবাংশু অ্যাপ, বা এই ভিডিও ডেসক্রিপশনেও অ্যাপের লিঙ্ক পেয়ে যাবি। অ্যাপটা ডাউনলোড করবি, এইখানে লগ ইন করবি, এরকম যেরকম ভাবে দেওয়া আছে ফোন নম্বর দিয়ে লগ ইন করবি। লগ ইন করার পর দেখ, এইখান থেকে চলে যাবি, এইখান থেকে গিয়ে ফ্রি মেটেরিয়ালে ক্লিক করবি। ফ্রি মেটেরিয়ালে ক্লিক করলেই ক্লাস 12 থার্ড সেম ফোল্ডারে বায়ো এক্সপ্রেস T20
T20 ফোল্ডার থেকে তুই এটাকে ডাউনলোড করে নিতে পারবি। আর এছাড়াও যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছিস, এই অ্যাপের মধ্যেই দেখবি যে আমাদের যে 999 যে কোর্সটা আছে, গোটা বছর মিলিয়ে 999 একবারই দিতে হবে। ক্লাস 12-এ বায়োহেলিক্স যে কোর্সটার নাম আছে, সেখান থেকে তোরা জয়েন করতে পারিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।